বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং কূটনৈতিক করিডোরগুলোতে এখন বইছে এক রহস্যময় স্নায়ুযুদ্ধের হাওয়া। পর্দার আড়ালে চলছে আন্তর্জাতিক রাজনীতির এক বিশাল দাবার চাল। চারদিকে কান পাতলে এখন কেবল একটাই গুঞ্জন শোনা যাচ্ছে, যা রীতিমতো চায়ের কাপে ঝড় তুলেছে। বঙ্গভবনের পরবর্তী বাসিন্দা বা বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি কে হতে চলেছেন? এই একটিমাত্র প্রশ্নের উত্তরের উপর নির্ভর করছে 2026 সালের পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণ। রাজনীতির ভেতরের খবর যারা রাখেন তারা ইতিমধ্যে একটি বিশেষ দৃশ্যপট থেকে অনেক কিছুই আঁচ করে ফেলেছেন। দৃশ্যপটটি হলো, একই মঞ্চে পাশাপাশি দাঁড়িয়ে আছেন বর্তমান রাজনীতির অন্যতম শীর্ষ নিয়ন্ত্রক এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিশ্ব বরেণ্য নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এই একটি ফ্রেম যেন হাজারো বাক্যের চেয়েও শক্তিশালী। এটি নিছক কোনো রাজনৈতিক ছবি নয়, বরং এটি পুরো বিশ্বকে, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে দেয়া এক প্রচ্ছন্ন ও কঠোর বার্তা। আওয়ামী লীগ এবং তাদের মিত্ররা হয়তো এখনো দিবা স্বপ্নে বিভোর হয়ে আছেন। তারা হয়তো ছক কষছে, বর্তমান সরকার কোনোভাবে ব্যর্থ হলেই পেছনের দরজা দিয়ে তারা আবারও ক্ষমতায় ফিরে আসবে। কিন্তু তাদের এই রাজনৈতিক হিসাব নিকাশ পুরোপুরি ভুল প্রমাণিত হতে পারে শুধুমাত্র একটি কারণে। রাজনৈতিক বিশ্লেষকরা অত্যন্ত ঠান্ডা মাথায় হিসাব কষে বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস যদি শেষ পর্যন্ত রাষ্ট্রপতির মতো শীর্ষ সাংবিধানিক পদে বসেন, তবে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা কেবল শূন্যই হবে না, বরং তা চিরতরে বিলীন হয়ে যাবে। কারণ ডক্টর ইউনূস হলেন এমন এক আন্তর্জাতিক লৌহবর্ম, যাকে টপকে পাশ কাটিয়ে কোনো পরাশক্তির পক্ষেই বাংলাদেশের নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করা আর সম্ভব নয়। ভারত বা অন্য কোনো দেশ যদি মনে করে যে ঘোলা পানিতে মাছ শিকার করে তারা আবারও বাংলাদেশের প্রভাব বিস্তার করবে, তবে তাদের সামনে সবচেয়ে দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়াবেন এই মানুষটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ডক্টর ইউনূসকে নিয়ে ট্রল করেন বা নেতিবাচক মন্তব্য করেন, আন্তর্জাতিক রাজনীতির গভীরতা সম্পর্কে তাদের বিন্দুমাত্র ধারণাও নেই। তারা জানেন না বিশ্ব রাজনীতিতে এই মানুষটির শিকড় ঠিক কতটা গভীরে প্রথিত। যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে ঘাটাঘাটি করেন তারা খুব ভালো করেই জানেন যে এই পৃথিবীটা আসলে কারা নিয়ন্ত্রণ করে। প্রকাশ্যে ও অপ্রকাশ্যে এমন কিছু গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্ক বা এলিট সোসাইটি রয়েছে যারা আড়াল থেকে পুরো বিশ্বের অর্থনীতি, যুদ্ধ, শান্তি এবং ক্ষমতার পালাবদল নিয়ন্ত্রণ করে। সেই গ্লোবাল এলিট ক্লাবের সদস্য সংখ্যা বড় জোর 200 জন। আর অবাক করা বিষয় হলো, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সেই 200 জন শীর্ষ ক্ষমতাধরের একজন। তার এই গ্লোবাল নেটওয়ার্ক এবং প্রভাব এতটাই বিশাল যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেয়েও আন্তর্জাতিক অঙ্গনে তিনি বহু গুণে বেশি ক্ষমতাবান। নরেন্দ্র মোদী হয়তো 130 কোটি মানুষের একটি দেশে প্রধানমন্ত্রী হিসেবে অনেক ক্ষমতার অধিকারী, কিন্তু পশ্চিমা লবিতে এবং গ্লোবাল এলিটদের ড্রয়িং রুমে ডক্টর ইউনূসের যে অবাধ যাতায়াত ও প্রভাব রয়েছে তার সিকিভাগও মোদীর নেই। ডক্টর ইউনূস এমন এক ক্ষমতার কেন্দ্রে অবস্থান করেন যেখান থেকে চাইলে নরেন্দ্র মোদীকেও আন্তর্জাতিক কূটনীতিতে চরম বিপাকে ফেলার ক্ষমতা তিনি রাখেন। বিরলতম অর্জনের মুকুট তার এই অভাবনীয় আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ভিত্তি আসলে কোথায়? এর উত্তর লুকিয়ে আছে তার অর্জনের ঝুলিতে। পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষের বসবাস। এই শত শত কোটি মানুষের মধ্যে মাত্র 10 জন ব্যক্তি এমন একটি বিরল রেকর্ডের অধিকারী যা শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য। এই 10 জন ব্যক্তি একই সঙ্গে নোবেল শান্তি পুরস্কার এবং যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম অর্জন করেছেন। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূস হলেন সেই এক্সক্লুসিভ 10 জনের এলিট ক্লাবের একজন গর্বিত সদস্য। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতারা কিংবা বিশ্ব ব্যাংক ও IMF এর প্রধানরা তাকে শুধু সম্মানই করেন না, বরং তাকে গ্লোবাল থিঙ্ক ট্যাঙ্কের একটি অপরিহার্য অংশ বলে মনে করেন। তিনি যখন কোনো কথা বলেন তখন ওয়াশিংটন থেকে শুরু করে প্যারিস পর্যন্ত সবাই সেটা পিনপতন নীরবতায় মনোযোগ দিয়ে শোনেন। ক্ষমতার মোহ নয়, খাঁটি দেশপ্রেম অনেকেই এই মারাত্মক ভুল হিসেবে কষেন। তারা মনে করেন ডক্টর ইউনূসকে হয়তো খুব সহজেই প্রধান উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া সম্ভব হয়েছিল, কিন্তু চরম বাস্তব সত্যটি হলো তিনি যদি নিজ থেকে ক্ষমতা না ছাড়তেন তবে পৃথিবীর কোনো পরাশক্তির সাধ্য ছিল না তাকে সেই পদ থেকে এত তাড়াতাড়ি নামানোর। তিনি নিজের ইচ্ছায় কেবল দেশের স্বার্থে এবং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি সম্মান রেখেই এই ক্ষমতার পালাবদলে অংশ নিয়েছিলেন। তিনি যে মাপের মানুষ এবং যে গ্লোবাল স্ট্যাটাস তিনি ধারণ করেন, সেখানে একটি উন্নয়নশীল দেশের প্রধান হওয়া বা রাষ্ট্রপতি হওয়া তার কাছে অত্যন্ত নগণ্য একটি বিষয়। অথচ দেশের প্রয়োজনে মাতৃভূমির গভীর
সংকটে তিনি নিজের গ্লোবাল স্ট্যাটাসকে একপাশে সরিয়ে রেখে দেশের দায়িত্ব নিতে রাজি হয়েছিলেন। এটি তার কোনো ক্ষমতার লোভ বা এটি তার নিখাদ দেশপ্রেম ছিল। তারেক রহমানের রাজনৈতিক মাস্টার স্ট্রোক, আর ঠিক এই জায়গাটিতেই প্রধানমন্ত্রী তারেক রহমান তার রাজনৈতিক জীবনের সর্বশ্রেষ্ঠ মাস্টার স্ট্রোকটি খেলেছেন। তিনি খুব ভালো করেই অনুধাবন করতে পেরেছেন যে বাংলাদেশের মতো ভূ রাজনৈতিকভাবে একটি স্পর্শকাতর দেশকে যদি ভারত এবং চীনের আগ্রাসী থাবা থেকে রক্ষা করতে হয়, তবে আন্তর্জাতিক পরিমণ্ডলে এমন একজন সুপার হেভিওয়েট ঢাল দরকার যাকে ভেদ করার সাহস করা হবে না। ভারত কিংবা চীনের মতো দেশগুলো এতকাল বাংলাদেশকে নিজেদের ইচ্ছে মতো ব্যবহার করেছে। তাদের কাছে বিগত সরকারের শীর্ষ ব্যক্তিরা ছিল নিছকই গিনিপিগ বা পরীক্ষার পাত্র। কিন্তু তারেক রহমান ডক্টর ইউনূসকে সামনে রেখে সেই পুরনো সমীকরণ পুরোপুরি উল্টে দিয়েছেন। ওয়াশিংটন ডিসির অদূরে অত্যন্ত গোপন এবং অভিজাত প্রাইভেট ক্লাবগুলোতে বসে থাকা বিলিয়নিয়ার এবং নীতি নির্ধারকরাও আজ বাংলাদেশের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন। তারা বুঝতে পারছেন ঢাকা এখন আর কারো হাতের পুতুল নয়। দিল্লির সাউথ ব্লক আজ রীতিমতো রাতের ঘুম হারাম হয়ে গেছে। ভারত এতদিন ভেবেছিল ঢাকা বুঝি চিরকাল তাদের পকেটেই থাকবে, কিন্তু তারা কল্পনাও করতে পারেনি যে ঢাকার হাতে এমন একটি তুরুপের তাস লুকিয়ে আছে যা তাদের পুরো দাবার বোর্ডটাকে এক নিমিষে উল্টে দিতে পারে। নতুন দিনের সূর্যোদয় ওয়াশিংটনের অভিজাত মহলে এখন একটাই আলোচনা, ইউনুস ইজ নট জাস্ট আ ম্যান, হি ইজ অ্যান ইনস্টিটিউশন। তারা পরিষ্কার বুঝতে পারছে এই মানুষটির যদি বঙ্গভবনে বসেন তবে ওই দেশটিকে আর কেউ চোখ রাঙাতে পারবে না, না দিল্লি না বেইজিং, কেউ না। ঢাকা এখন সরাসরি আন্তর্জাতিক রাডারে চলে এসেছে এবং তারা এখন বিশ্ব রাজনীতির বিগ লিগে খেলছে। হাজার মাইল দূরে ঢাকার আকাশে আজ এক নতুন ভোরের আলো ফুটতে শুরু করেছে। বঙ্গভবনের বিশাল ফটকের উপর দিয়ে বাতাস উঠছে লাল সবুজের একটি নতুন পতাকার প্রতিচ্ছবি। এই পতাকা এখন আর কোনো অসহায় বা নতজানু রাষ্ট্রের প্রতীক নয়। একসময় যারা এই দেশটিকে গিনিপিগ ভেঙে নিজেদের খেয়াল খুশি মতো কাটাছেঁড়া করতে চেয়েছিল, তারা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে যে গিনিপিগ তারা নয়, বরং ষড়যন্ত্রকারীরা নিজেরাই আজ ফাঁদে পড়েছে। বাংলাদেশের তারুণ্যের অদম্য শক্তি, অভিজ্ঞ রাজনৈতিক প্রজ্ঞা এবং বিশ্ববরেণ্য এক রাষ্ট্রনায়কের এই নতুন মেলবন্ধন দেশের চারদিকে এক অদৃশ্য লৌহ প্রাচীর গড়ে তুলেছে। দিল্লির মসনদে আজ হয়তো দীর্ঘশ্বাস আর হতাশা, কিন্তু বাংলার আকাশে আজ এক নতুন বিজয়ী অহংকারের সূর্যোদয়। যে দেশ বিশ্বকে পথ দেখানোর ক্ষমতা রাখে, সে দেশ আর কখনো কারো দাসত্ব মেনে নেবে না। দর্শক, রাজনীতি, কূটনীতি আর আন্তর্জাতিক ক্ষমতার এই টান টান স্নায়ুযুদ্ধে বাংলাদেশ আজ এক অপ্রতিরোধ্য বিজয়ী। আর এই বিজয়ের মহাকাব্য তো কেবল লেখা শুরু হলো। এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত? কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। রাজনীতি ও পর্দার আড়ালের এমন সব অজানা, এক্সক্লুসিভ এবং রুদ্ধশ্বাস খবর সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সত্যের পথে সবসময় আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।